নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছে, আবার সংসদ চলো বলে একটি নতুন আন্দোলন, নতুন মিছিল কিন্তু এসেছে এবং এই মিছিলটা কিন্তু আরো গুরুত্বপূর্ণ ইস্যুতে। অর্থাৎ আপনারা হয়তো ভাবছেন যে ছাত্রদের আন্দোলন শেষ হয়ে গেল, আবার কিসের আন্দোলন, কিন্তু এই মুহূর্তে ছাত্রদের আন্দোলন যেন কোথাও গিয়ে একটা সারা দেশের মানুষের কাছে নতুন একটা অক্সিজেন জুগিয়েছে, নতুন একটা আশার আলো দেখাচ্ছে। এবং যে ভারতের ছবিটা আমরা প্রায় ভুলতেই বসেছিলাম, সমস্ত কিছু ভুলে গিয়ে মানুষ জাত ধর্মের কথা ভুলে গিয়ে একসাথে একটাই দাবিতে লড়াই করছে, সেই ভারতের ছবিটা কিন্তু আবারও কোথাও গিয়ে এই মুহূর্তে উঠে আসছে, তেমনই অনেকে মনে করছেন। কারণ আপনাদেরকে জানাই, আর নদিন পর আবারও সংসদ চলো ডাক দিয়েছে একদম সরাসরি দিল্লির তরফ থেকে। এবং এটা কিন্তু E20 পেট্রোল ব্যবহার যে হচ্ছে গাড়িতে, এবং তার জন্য গাড়ির মাইলেজ কমছে, গাড়ি খারাপ হচ্ছে, সেটার বিরুদ্ধে এবার সরাসরি আন্দোলন, সেটার বিরুদ্ধে লড়াই, এবং সেটাও সংসদ চলো ডাক দেওয়া হয়েছে। আপনাদেরকে জানাই, দিল্লি ট্যাক্সি অ্যান্ড ট্রান্সপোর্ট ইউনিয়ন তাদের তরফ থেকে E20 পেট্রোল ইউজ করার যে বিষয়টা উঠে এসেছে, সেটার বিরুদ্ধে এবার রাস্তায় নামা হচ্ছে এবং তারা একদম সরাসরি রাস্তায় নামবে। ডেটটা তারা জানিয়েছে 4th অফ অগাস্ট। তারা একদম সংসদ চলো ডাক দিয়েছে এবং সেই যেখান থেকে তারা আজকে প্রেস কনফারেন্স করেছিলেন, তাদের সম্পাদক তিনি বলছেন যে 5% থেকে 7% মাইলেজ কমে গিয়েছে প্রত্যেকটা গাড়ির। মাইলেজ বলতে 1 লিটার তেল ইউজ করলে একটা গাড়ি কতটা যায়, কতটা রাস্তা অতিক্রম করতে পারে, সেইটা কখনো কোনো গাড়ির ক্ষেত্রে 4 চাকা গাড়ির ক্ষেত্রে আমরা দেখতে পাই 20 কিলোমিটার, কখনো কোনো গাড়ির ক্ষেত্রে 16 কিলোমিটার, কখনো কোনো গাড়ির ক্ষেত্রে আরেকটু বেশি হতে পারে 22 কিলোমিটার মতন। তো এই মাইলেজ গুলো এখন কমতে কমতে কোনো গাড়ির ক্ষেত্রে 10 কিলোমিটার, কোনো গাড়ির ক্ষেত্রে 7-8 কিলোমিটার। কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়টা যেটা, এই ট্যাক্সি যারা চড়ছেন এবং ভাড়া দিচ্ছেন, তারা তো আর এই মাইলেজের বিষয়টা, যেহেতু 5 কিলোমিটার মাইলেজ কমে গেছে, 8 কিলোমিটার মাইলেজ কমেছে, তাই জন্য তাকে আবার 100 টাকা বাড়িয়ে দেওয়া, এটা তো তারা দেবেন না। অর্থাৎ যাত্রীরা তো আর ভাড়া বাড়িয়ে দেবেন না, তাই তাদের এই যে মাইলেজ কমে যাওয়ার বিষয়টা, টাকা বাড়তি এক্সট্রা পেট্রোল ভরতে হচ্ছে তার জন্য। তো এই বিষয়টা কোথা থেকে তারা ভরপাই করবেন, এই প্রশ্ন উঠছে একদম তাদের তরফ থেকে। এবং যারা ট্যাক্সি চালিয়ে রোজগার করেন, ট্যাক্সি চালিয়ে বেঁচে থাকেন, তাদের তো এই পেট্রোলের উপরেই ভরসা করতে হচ্ছে। তার কারণটা হচ্ছে যে পিওর পেট্রোল পাওয়া যাবে, কিন্তু তার জন্য দাম অনেক বেশি দিতে হবে, এটা নীতিন গাডকারি বলেছেন বটে, কিন্তু কোথাও পিওর পেট্রোল পাওয়া যাচ্ছে না। আপনার যে শহর থেকে দেখছেন, কেউ আসাম থেকে যদি দেখে থাকেন, কেউ ত্রিপুরা থেকে দেখে থাকেন, কোথাও বলতে পারবেন যে পিওর পেট্রোল কোথায় পাওয়া যাচ্ছে? আমাদের যা খবর, কলকাতার খুব কম জায়গায় পিওর পেট্রোল পাওয়া যাচ্ছে। আমরা দিল্লিতে যোগাযোগ করেছিলাম, দিল্লির বন্ধু বান্ধবের কাছে কিন্তু পিওর পেট্রোল কোথাও পাওয়া যাচ্ছে না, এবং কলকাতার বন্ধু বান্ধবের সঙ্গে যোগাযোগ করেছিলাম, সেখানেও কোনো মতেই কিন্তু পেট্রোল পাওয়া যাচ্ছে না। তো সেই জায়গা থেকেই গুরুত্বপূর্ণ যে বিষয়টা, এই পিওর পেট্রোল পাওয়া যাচ্ছে না যেখানে, সেখানে ট্যাক্সিতে তো E20 পেট্রোলই ভরতে হচ্ছে। এবং যারা সারাদিন ট্যাক্সি নিয়ে ঘুরছে, তাদের তো দিনে অন্তত একবার ফুল ট্যাঙ্ক তেল ভরতেই হচ্ছে, কিংবা দুদিনে একবার ফুল ট্যাঙ্ক ভর্তি হচ্ছে। তো সেটার ফলে সরাসরি গাড়ি খারাপ হচ্ছে, সেটাও তাদের অভিযোগ, এবং তার সঙ্গে মাইলেজ কমে যাচ্ছে, তাই জন্য টাকার অনেক লোকসান হচ্ছে, সেটাও তাদের অভিযোগ। এবং গাড়ি খারাপ হচ্ছে যদিও সরকারের পক্ষ থেকে মেনে নেওয়া হচ্ছে না, গাড়ি খারাপ হচ্ছে কোনো মতেই ব্যাপারটা তেমন নয়। নীতিন গাডকারি বলে দিয়েছেন যে সমস্ত গাড়ি একইভাবে চলছে, হয়তো মাইলেজ 5% থেকে 7% কমছে। কিন্তু আপনাদের এর আগেই আমরা জানিয়েছি যে একদম সরাসরি গাড়ি খারাপ হয়েছে এরকম কনজিউমার কোর্টে গিয়ে সার্টিফিকেট নিয়ে এসে মারুতি সুজুকি কোম্পানি থেকে 20 লক্ষ টাকা আদায় করেছেন এক ডাক্তারবাবু ছত্তিশগড়ে, সেরকম ঘটনাও কিন্তু ঘটেছে। এবং সেটার কারণ E20 পেট্রোল, সেটা সরকারি ল্যাব টেস্ট করে তাকে একদম সরাসরি সার্টিফিকেট দিয়েছে যে E20 পেট্রোল ব্যবহার করার ফলেই আপনার ইঞ্জিন খারাপ হয়ে গিয়েছে, ইঞ্জিন বসে গিয়েছে, সেটা আর সারাই করা যাচ্ছে না। এই বিষয়গুলো উঠে আসছে এবং গুরুত্বপূর্ণভাবে আপনাদেরকে জানাই যে এই মুহূর্তে সারা দেশ জুড়ে কিন্তু এইটা একটা নতুন আঙ্গিক তৈরি হয়েছে যে ছাত্র আন্দোলন করে যদি ছাত্রেরা এই ধর্মেন্দ্র প্রধানকে তার অ্যাকাউন্টেবিলিটিটা নেওয়াতে পারে, যে আপনার আমলে পরপর 2 বছরে পেপার লিক হয়েছে 24 এবং 26-এ, তাহলে সেই ক্ষেত্রে আপনি তার অ্যাকাউন্টেবিলিটি নেবেন না কেন? আপনাকে আপনার পদ থেকে সরে যেতে হবে। এইভাবেই কিন্তু এই আন্দোলন নতুন একটা জায়গা তৈরি করছে। এর আগেই আপনাদেরকে জানিয়েছি যে কংগ্রেসের পক্ষ থেকে, কংগ্রেসের একজন সমর্থক এবং কংগ্রেসের মুখপাত্র তাকে বলা যায়, তিনি তাহসিন পুনাওয়ালা, তিনি 31শে জুলাই এই পার্লামেন্ট স্ট্রিটে কিন্তু একদম যারা নিজস্ব গাড়ি নিয়ে লড়াই করবে, তারা
কিন্তু আসছে এই E20 পেট্রোলের বিরুদ্ধে। এবং তার পরবর্তীতে 4 আগস্ট যারা ট্যাক্সি চালিয়ে রোজগার করেন, যারা ট্যাক্সি চালক, মূলত তাদের পক্ষ থেকে দিল্লি ট্যাক্সি অ্যান্ড ট্রান্সপোর্ট ইউনিয়ন অন E20 পেট্রোল, তো সেটাকে নিয়ে কিন্তু একটা লড়াই। এবং অবশ্যই গুরুত্বপূর্ণভাবে এই মুহূর্তে একটা জায়গা কিন্তু তৈরি হচ্ছে, যেটা ওয়াকিবহাল মহল মনে করছে যে মানুষের মন থেকে কিন্তু ভয় কোথাও ব্যাপারটা চলে গিয়েছে, এবং আমরা প্রোটেস্ট করলেই যদি আমাদেরকে দেশদ্রোহী বলা হয়, এই বিষয়টা মানুষের মধ্যে কিন্তু এতদিন ছিল। এবং সেই দেশদ্রোহী বলা হয়, এই যে ভয়টা, সেটা কিন্তু অনেকেই বলছে মানুষের মন থেকে চলে গিয়েছে ককরোচ জনতা পার্টির প্রোটেস্ট থেকে। তার কারণ যাদেরকে দেশদ্রোহী আখ্যা দেওয়া হয়েছিল, যাদেরকে পাকিস্তান দ্বারা ফান্ডেড বলা হয়েছিল, যাদেরকে জর্জ সরোজ গ্যাং এর সঙ্গে তুলনা করা হয়েছিল, এই মানুষগুলোর সঙ্গেই কিন্তু সরাসরি জেপি নাড্ডা, ভারতবর্ষের স্বাস্থ্যমন্ত্রী, এবং জিতেন্দ্র সিং, তাদেরকে সরাসরি হ্যান্ডশেক করতে হলো। এবং সৌরভ দাস এবং আশুতোষ রানকা, তারা প্রথম দিন যে জায়গাতে ছিলেন এখনো পর্যন্ত সেই জায়গাতেই আছেন। অভিজিৎ দীপকে নিজেই বলেছেন যে এই কথাটা, এই যে ককরোচ কথাটা একদম সরাসরি ব্যবহার করা হয়েছিল সৌরভ দাসকে উদ্দেশ্য করে, কারণ তিনি অ্যাকচুয়ালি আরটিআই অ্যাক্টিভিস্ট হিসেবে কাজ করছিলেন, তাই জন্য তাকে উদ্দেশ্য করে এই কথাটা নাকি বলা হয়েছিল। অভিজিৎ দীপকে এমন বলেছেন। তো সেই জায়গা থেকে এই যে আশুতোষ রানকা কিংবা সৌরভ দাস, তাদের সঙ্গে সরকার যেভাবে নেগোশিয়েট করলো, অর্থাৎ যাদেরকে ককরোচ বলে আখ্যায়িত করা হয়েছিল তাদেরকে একদম যদি হ্যান্ডশেক করা হয়, তাদের সমস্ত দাবি মেনে নেওয়া হয়, তাহলে অবশ্যই তো এইখানে একটা মানুষের মধ্যে হয়তো নতুন ভাবে একটা অক্সিজেন বৃদ্ধি পাচ্ছে, যে আমাদের দাবি, যেটা আমাদের সমস্যার কথা, সেটা আমরা আমাদের সরকারকে জানাবো, এবং সরকার আমাদের কথাটাও শুনবে। যেমন বাচ্চাদের দাবি মেনে নিয়েছে, একদম ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা হয়েছে, নতুন শিক্ষামন্ত্রী এসেছেন, তিনি নতুন ভাবে সাজাবেন পুরো বিষয়টাকে, এটাই তো মানুষের আশা থাকে দেশবাসী হিসেবে। তো সেই জায়গায় আমাদের দাবিটাও মেনে নেওয়া হবে, এবং E20 পেট্রোল হয়তো কোথাও গিয়ে সরিয়ে দেওয়া হবে, আবারও পিওর পেট্রোল ইউজ করা হবে, যাতে আমাদের গাড়িটা সঠিকভাবে নিয়ে আমরা বেরোতে পারি, ব্যবসা করতে পারি। এই জায়গা থেকেই হয়তো এই দিল্লির যে ট্যাক্সি ইউনিয়ন, তাদের পক্ষ থেকে রাস্তায় বেরোনো হচ্ছে, এবং ট্রান্সপোর্ট ইউনিয়ন, তাদের পক্ষ থেকে রাস্তায় বেরোনো হবে। আমরা জানি না পরবর্তী এই যে আন্দোলন, সেটার কি ভবিষ্যৎ তৈরি হবে, তবে 4 আগস্ট যারা একদম ট্যাক্সি চালাচ্ছেন দিল্লির বুকে এবং বিভিন্ন জায়গায়, আশেপাশে বিভিন্ন জায়গায়, তারা সংসদ চলো এই ডাকটা দিয়েছেন। এই ডাকটা কিন্তু এই মুহূর্তে একটা অ্যান্থামের মতন হয়ে গিয়েছে। সারা দেশ জুড়ে আমরা সেলিব্রেশন দেখছি। ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা হয়ে যাওয়ার পর 24 ঘন্টার বেশি সময় কেটে গিয়েছে, 48 ঘন্টা হতে চলেছে। তো সেই সময় তো আমরা দেখতে পাচ্ছি সেলিব্রেশন কন্টিনিউ চলছে, সোশ্যাল মিডিয়াতে হচ্ছে তো বটেই, মানুষ রাস্তায় নেমেছেন, শনিবার রবিবার প্রতিদিন মানুষ রাস্তায় নামছেন দেশের পতাকা নিয়ে। ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা হয়েছে, অথচ ইউপিএ গভর্নমেন্টের আমলে কিন্তু আমরা বহু ইস্তফা দেখেছি, কখনো এই ধরনের ঘটনা কিন্তু আমরা দেখতে পাইনি। এক একটা ঘটনা ঘটেছে, তার জন্য যে মন্ত্রী ছিলেন তিনি ইস্তফা দিয়ে দিয়েছেন, কিন্তু তার পরবর্তীতেও কিন্তু কখনো এই ধরনের সেলিব্রেশন আমরা দেখতে পাইনি। এবারের সেলিব্রেশনটা হচ্ছে তার কারণ সরকারের থেকে এটা ছিনিয়ে আনতে হয়েছে রীতিমতন। এই সেলিব্রেশনটা কখনোই হয়তো হতো না যদি একদম সরাসরি নিট পেপার লিকটা ইস্যু হলো, এবং সরাসরি তার সঙ্গে ককরোচ জনতা পার্টি দাবি করছে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা, এবং সেই সময় যখন একটা জোটবদ্ধ হচ্ছে 6 জুন প্রথম যে আন্দোলনটা হলো, তারপরেই যদি ধর্মেন্দ্র প্রধান ইস্তফাটা দিয়ে দিতেন, এই যে 1 মাস ব্যাপী একটা আন্দোলন হলো, তার পরবর্তীতে লাঠিচার্জ হলো, পুলিশ কাঁদানে গ্যাস ছুড়লো, পুলিশ প্যালেট গান ছুড়লো, এবং সাদা পোশাক পরে কিছু মানুষজন অকথ্যভাবে লাঠি চালালো, সেই জায়গাটার পরে কিন্তু আরো এইটা বড় আকার ধারণ করলো, এবং কয়েকদিনের মধ্যে সরাসরি সোনম ওয়াংচুকের অনশন ভাঙিয়ে সরকারকে সমস্ত দাবি মেনে নিতে বাধ্য হলেন তারা। এবং রাত 12টা 12:30টার সময় দেশের প্রধানমন্ত্রী ভিডিও করছেন, যেটা কখনো আমরা দেখতে পাইনি, যেটা আমরা কখনো হয়তো জাতির উদ্দেশ্যে ভাষণ যখন নোটবন্দি হয়েছিল বা অন্য সময়, তখন রাত 8টার সময় প্রধানমন্ত্রী আসতেন, কিন্তু এবারে রাত 12:30টার সময় দেশের প্রধানমন্ত্রী তার একটা সেলফি ক্যামেরা নিয়ে এলেন। এটা কিন্তু একটা আলাদা অভিঘাত অবশ্যই তৈরি হয়েছে সমাজের প্রতি, এবং সমাজ কিন্তু কোথাও গিয়ে এই মুহূর্তে যেভাবে লড়াইয়ের অভিমুখ ছাত্ররা দেখিয়েছে, ঠিক সেভাবেই বিভিন্ন সমাজের বিভিন্ন অংশ কিন্তু এই বিষয়গুলো নিয়ে এখন অভিঘাত তৈরি করতে চাইছে। অর্থাৎ প্রতিদিন তারা যে ট্যাক্সিটা নিয়ে বেরোন, তারা যে ট্যাক্সিটার ভিত্তিতে তাদের জীবন নির্বাহ করেন, সেই ট্যাক্সির কিছু সমস্যা হচ্ছে, এবং সেটা হচ্ছে সরকারের কারণে। তাই সরকারকে জানানো শান্তিপূর্ণ প্রোটেস্ট, সেটার ডাক তারা দিয়েছেন, এবং ডেটটা কিন্তু
4 আপনারা বুঝতে পারছেন 4 কিন্তু অবশ্যই সংসদ চলবে, মনসুন সেশন চলবে, তারই মাঝখানে এই ডাকটা তারা দিয়েছেন। আমরা জানি না কি হবে, তবে অবশ্যই খবর যেহেতু উঠে এলো, প্রেস কনফারেন্স করে যেহেতু খবর উঠে এসেছে, আপনাদের সামনে রাখলাম। তবে মানুষের মধ্যে কিন্তু একটা কোথাও গিয়ে যেন দরজা খুলে গিয়েছে, মানুষের মনের যে দরজাটা, জানলাটা বন্ধ করে রাখা হয়েছিল এতদিন ধরে, সেগুলো হয়তো খুলে দিয়েছে এই ছাত্র আন্দোলন। আপনারা সম্পূর্ণ বিষয়টাকে কিভাবে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখতে থাকুন টক টু বাংলা, অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।